সামনে শুক্রবারে আনিসার বিয়ের জাঁকজমকপূর্ণ প্রস্তুতি চলছে। অরু লাগেজ প্যাকিং করছে শিকদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ দীর্ঘ 8 বছর পর অরু নিজ বাড়িতে পা রাখতে চলেছে। ভাবতেই অদ্ভুত লাগে, তাই না? একটা মেয়ে কেন দীর্ঘ 8 বছর তার নিরে যায়নি? সত্যি বলতে ব্যাপারটা অদ্ভুতের সাথে রহস্যময় বটে। অরু লাগেজ নিয়ে লিভিং রুমে আসার সময় সহসা কোনো বিকট শব্দে থেমে গেল। ভালো মতন পর্যবেক্ষণ করতে দেখতে পেল একটা বিড়াল দরজার ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন রিদিবিয়াকে তেড়ে যেতে দেখলো। অরু আজ একটা লং রেড গাউনের সাথে রেড হিজাব পেঁধাচ্ছে। বাম কাঁধে একটা লং ওড়না মেলে দিয়েছে, যেটা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। অরু চায় না গলার ক্ষতটা কেউ দেখুক। ক্ষতটা কারো চোখে পড়ে সঙ্গে সঙ্গে প্রশ্নের ঝুড়ি বসিয়ে দিবে। আর ওরা লাগেজটা রেখে ওড়নাটা ভালোভাবে ঠিক করতে করতে শুতে হয়। কি হয়েছে আপনি এভাবে বিড়ালের পেছনে ছুটছো কেন? অরুর করা প্রশ্নের 5 সেকেন্ডের মাঝে রিদিবিয়ার তরফ থেকে উত্তর এলো। আর বলো না আরোরা, বিড়ালটা কিচেনের অবস্থা লন্ডভন্ড করে দিয়েছে। লিভিং রুমে টি টেবিলের ওপরে কিছু গ্লাসের জিনিসপত্র ছিল, সব ভেঙে দিয়েছে। এবার এর একটা বিহিত করতেই হবে। রিদিবিয়া অভিযোগের প্রত্যুত্তরে অরু ভাবলেশীন হয়ে বলল, বাদ দাও আপনি, ফিরে এসে দেখা যাবে। এখন তুমি আর দেরি করো না, রেডি হয়ে নাও। অরু ব্যাপারটা পাত্তা না দিয়ে উড়িয়ে দিলেও রিদিবিয়া তেমনটা করল না। সে গভীর ভাবনায় বিভোর। আসন্ন বিপদের কথা ভালো মতো উপলব্ধি করতে পারছে রিদিবিয়া, কারণ বিড়ালটা ছিল একটা নেউটে বিড়াল। প্রাচীনকালের একটা কুসংস্কার হলো নেউটে বিড়াল পথ আটকালে অমঙ্গল হয়। সেখানে বিড়ালটা কাজ ভেঙে দিয়ে গেছে, তার মানে ভবিষ্যৎ অনেক বড় বিপদ ঘটতে চলেছে। রিদিবিয়া কুপ্রথাগুলো বেশ মানে। রিদিবিয়ার মনটা বড্ড ডাকছে। আচ্ছা, খারাপ কিছু হবে না তো এই যাত্রায়? এটা নিতান্তই একটা অশুভ যাত্রা। রিদিবিয়া এক বলো অরুর পানের চেয়ে বীর বিড়ালো। খোদা যেন এই মেয়েটাকে সুরক্ষিত রাখে। কেন জানি মনে হচ্ছে মেয়েটা জীবন পাল্টাতে চলেছে। তবে কি এই যাত্রায় এমন কিছু ঘটবে যেটা আমাদের কল্পনার অতীত? আকাশে বাতাসে বাজে মধুর সুর, অন্তরিক্ষে চোখ মেললে দেখবে বহু দূরে। পাখির ডানা মেলে দূরে খোলা আসমানে। দিন শেষে তারা ফিরে আপন নিরে। পৃথিবীতে সকল শ্রেণীর প্রাণীর অস্তিত্ব ঠিক তাকে তাদের কর্ম সাধনের মাধ্যমে। উদাহরণস্বরূপ একটি পাখিকে পর্যবেক্ষণ করলে এই সমীকরণটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। একটি পাখি তার অস্তিত্বকে ঠিক রাখতে সকাল থেকে জীবিকা নির্বাহের তাগিদে নেমে পড়ে। খাবারের সন্ধানে পাখিরা পুরোটা দিন ব্যয় করে। সন্ধ্যার দিকে কিচিরমিচির শব্দ করে, মনের সুখে ডানা ঝাপটে আপন নিরে ফিরে যায়। দিন শেষে তাদের ছোট্ট নিটাই তাদের একমাত্র সম্বল হয়ে দাঁড়ায়। ঠিক তেমনটাই হয়ে অরুর ক্ষেত্রে রাগে জেদে অভিমানী 8টা বছর নিজ বাড়িতে পা রাখেনি। কিন্তু এতে করে কি হলো? সে কোনো না কোনো উছিলায় বাড়িতে ফিরতেই হলো তাকে। সত্যি বাস্তবতা হলো দিন শেষে আমরা স্বস্তির শ্বাস ফেলতে পারি নিজ বাড়িতেই। দুটো গাড়ি শিকদার বাড়ির সামনে এসে থামল। গাড়িগুলো আসতে গেটে দাঁড়িয়ে থাকা পুষ্পিতা জোরে হাঁক দিয়ে চেঁচিয়ে বলে উঠল, মা, বড় মা, তাড়াতাড়ি এসো, মেজাপু এসে গেছে। পুষ্পিতার আওয়াজ শুনে শিকদার বাড়ির বাকি সদস্যরা তড়িঘড়ি করে বেরিয়ে আসলো। সামনের গাড়িটি থেকে ব্ল্যাক জিন্স, ব্লু শার্টের ওপর ব্লু লেদার জ্যাকেট, ব্লু লেদারের ওয়াচ, ব্লু সানগ্লাস পড়ুয়া নাহিদ বেরিয়ে এলো। পরপর গাড়িটা থেকে জাইমা সমেত রিদিবিয়া বেরিয়ে এলো। তারা বেরোতে রিদিবিয়ার সাথে কোলাকুলি করলো আরমিন ও রিনা বেগম। অতঃপর জাইমাকে আদর করে কোলে নিল আরমিন। দ্বিতীয় গাড়িটি থেকে জিনিয়া বেরিয়ে এলো। জিনির পর লাল রঙে মোড়ানো দুধে আলতা সেই অপরূপ অপসরা বেরিয়ে এলো। আলতো করে জিনিয়ার চিবুক ধরে আরমিন মমতাময় সুরে শুধায়, কেমন আছো মা? আরমিনের প্রশ্নের পাশে জিনিয়া হাসি মুখ নিয়ে উত্তর দিল, ভালো আছি আন্টি। আরোরা বের হতে পুষ্পিতা তার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। অতঃপর গুনগুন করে কাঁদতে কাঁদতে আহ্লাদি কঞ্চে বলে, মেজাপু তুমি খুব খারাপ। এত বছর কিভাবে না এসে থাকতে পারলে বাড়িতে? আমার কথা একটুও মনে পড়েনি তোমার? আরোরা পুষ্পিতার মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত স্বরে বলে, সোনা, এই তো এসে গেছি আমি। কান্না থামা। পুষ্প, তুমি না ভালো মেয়ে, কাঁদে না। ক্লাস 10 পড়ুয়া মেয়ে যদি কাঁদে তাহলে লোকে কি বলবে? কাঁদে না। আরোরার এহেন কথার পিঠে পুষ্পিতা কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলে, ওকে, আর কাঁদবো না। তার আগে তুমি প্রমিস করো
তুমি বাড়িতে আসা যাওয়া করবে? যখনই ভার্সিটি থেকে ছুটি পড়বে তখনই বাড়ি আসবে? পুষ্পিতার কথায় অরু সায় জানায় সে বাড়িতে আসা যাওয়া রাখবে, প্রমিসও করে সে তার বলা কথা রাখবে। এরপর গাড়ি থেকে লাগেজ যত জিনিসপত্র নিয়ে এসেছে সব বাড়ির ভেতরে নিয়ে যেতে ব্যস্ত হয়ে পড়ল নাহিদ। শিকদার বাড়ির দুই গৃহিণী সবাইকে বেশ সুন্দরভাবে স্বাগতম জানালো। সবাই গেট পেরিয়ে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, কিন্তু পেছন রয়ে গেল কিছু শ্রীহীন মনের মানুষ, যা আপাতত অন্যের নামে সমালোচনা করতে ব্যস্ত। কৃষ্ণপুর গ্রামটা অনেক ঘনবসতিপূর্ণ। শিকদার বাড়ির আশেপাশে অনেক বিল্ডিং রয়েছে। এক কথা বলতে গেলে এলাকাটা বেশ ঘনবসতি। অরুদের আসতে দেখে শিকদার বাড়ির চারপাশে থাকা বিল্ডিং থেকে কিছু মহিলা বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। যেই না অরুরা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, অমনি কয়েকজন মহিলা একত্রিত হয়ে বসিয়ে দিল আড্ডার মহল। ওই যে আমাদের গ্রাম সাইডের জায়গাগুলোতে কিছু কিছু মানুষ থাকে না, যারা সামনে হাসি মুখে কথা বলো পেছনে মন্তব্য করে বেড়ায়, এই মহিলাগুলো হয়তো সেই দলেরই অন্তর্ভুক্ত। এখানে উপস্থিত একজন মহিলা সর্বপ্রথম অন্য একজন মহিলার উদ্দেশ্যে ঠাট্টা সুরে বলে উঠল, শেফালি ভাবি, কি জামানা দেখতেছেন? মেয়েগুলার মনে হয় লাজ লজ্জা কিছুই নেই, বুঝলে? দেখো কেমন ড্যাং ড্যাং করে বাড়ি ফিরে এলো। মহিলাটির কথার প্রত্যুত্তরে শেফালি বলল, তাই তো দেখছি ভাবি, জামশেদ শিকদার এত ভালো মানুষ হয়ে করলেনটা কি? জীবনে নিজের মেয়েটাকেই সঠিক শিক্ষা দিতে পারলেন না, অপয়া মেয়ে কোথাকার। শেফালির কথা শেষ হওয়ার সাথে সাথে অন্য একজন মহিলা বিদ্রুপের সহিত বলল, আরে তোমরা কি শিকদার বাড়ির মেজো মেয়ের কথা বলছো? ওই মেয়ে যা কাহিনী করলো, তারপর তো 8 বছর হতে চললো, গ্রামে তো কখনো দেখলাম না। বাপ মায়ের ইজ্জত তো শেষ করলো, গ্রামে কোন মুখে ফিরবে বলো? কথাটি বলে সম্পূর্ণ শ্রবণ করে শেফালির মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলে, ঠিক বলেছেন, চরিত্রের যা অবস্থা মুখ দেখাবে কিভাবে? তাই হয়তো 8টা বছর পড়েছিল কোনো আত্মীয়ের কাছে, বোনের বিয়ে উপলক্ষে হয়তো গ্রামে এসেছে। আর শুনেছিলাম জমিদার বাড়ির নাতির সাথেই নাকি কাহিনী করেছিল। আমিও শুনেছিলাম এরকমটা, কিন্তু পরে পরে এমনটাও শুনেছিলাম ওই মেয়েটার নাকি একটা বান্ধবী আছে, কি যেন নাম মনে নেই। ওই মেয়েই নাকি কাহিনী শুরু করেছিল। কি জানি, আমরা তো আর সেই দিন জমিদার বাড়িতে উপস্থিত ছিলাম না। এদের এতক্ষণ যাবৎ সমালোচনার মাঝখানে এরা খেয়াল করলো না এদের ঠিক উল্টো পাশে অবস্থানত চঞ্চল মেয়েটি রাখিতে ভিড় করেছে অজস্র অশ্রুকণা। আজও পুষ্পিতার কাছে অজানা কি হয়েছিল, যার কারণে শিকদারদের মেজো মেয়ে চরিত্র নিয়ে গ্রামের মানুষরা খারাপ কথা বলে, সঙ্গে জিনিয়ার কথাও বলে। কেন 8 বছর ধরে আরোরা তার মাতৃভূমিতে পা রাখেনি? কেন জামশেদ শিকদার চৌধুরী পরিবারের সাথে সব সম্পর্ক ত্যাগ করেছিল? কান্নারত পুষ্পিতা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, চোখ মুছতে মুছতে প্রস্থান করলো সেই জায়গাটা থেকে। পেছনে রেখে গেল সে বিষাক্ত তিক্ত ভাষের কথাগুলো, বাক্যগুলো, যা কোনো মানুষের মনে অনায়াসেই খাঁজ কাটতে সক্ষম। বাড়ির মেন দরজার সামনে গিয়ে দাঁড়ালো আরোরা। আপাতত সে আশেপাশে পর্যবেক্ষণতা করতে ব্যস্ত। এই বাড়ির ঘর কিছুই চিনতে পারছে না আরো। 8 বছরের মধ্যে মানুষের জীবনের সাথে সাথে ঘর বাড়ির ডেকোরেশনও চেঞ্জ হয়ে গেছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটি ঘিরে, কিন্তু আজ হরুর কাছে তার এই আপন নিটাই অচেনা লাগছে। কত না মধুর মুহূর্ত খুশির ঝিলিক জড়িয়ে আছে এই বাড়িটির ঘিরে। অরু বাড়ির আশপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অনেক পরিবর্তন হয়েছে বাড়ির, আগের থেকে অনেক আকর্ষণীয় লাগছে বাড়িটা। এসব ভাবতে ভাবতে অরু ডুব দিল সে বিশ্রী অজানা অতীতে। জমিদার বাড়ি পুরনো আমলের এই বিশাল অট্টালিকার পিলারগুলো আজও সব উদ্যোগে সাজানো হয়ে দাঁড়িয়ে আছে। মহলের এই জমিদার বাড়ির রূপের প্রশংসাও না করলেই নয়। এই অট্টালিকার চারিদিকে নেই কোনো ধ্বংসস্তূপ, আছে শুধু কেবল মুগ্ধতা আর মুগ্ধতা। সাল 2015 ডিসেম্বরের দিকে জমিদার বাড়িতে আজ তোড়জোড় চলছে। আয়োজনের চলবেই বা না কেন, অবশ্যই চলবে। আজ জমিদারের নাতি আরন মির্জার বিয়ে বলে কথা। সকাল থেকে অনেক রকমের রান্না করা হয়েছে, নতুন রূপে ঐশ্বর্যের সাথে সজ্জিত করা হয়েছে জমিদার বাড়ি। কারো যেন দম ফেলবার ফুসরত নেই, সবাই নিজ নিজ কর্মে ভীষণ ব্যস্ত। আশপাশ অবলোকন করলে দেখা যায় কেউ নতুন রূপে নতুন সাজে সজ্জিত করছে বাড়িকে, কেউ খাবার আয়োজনে ব্যস্ততম সময় কাটাচ্ছে, কেউ কেউ বড় বাগানে প্যান্ডেল থাকছে।
এক কথায় প্রত্যেকেই কোনো না কোনো নির্দিষ্ট কাজে ব্যস্ত আজ। দোতলার রেলিং থেকে নিচের দিকে দৃষ্টি তাক করলেই মনে হচ্ছে পুরো বাগান জুড়ে গুটি গুটি মানবের ঘেঁষাঘেঁষি, যেন তলাটের সব মানুষ আজ উত্তর স্থানে উপস্থিত হয়েছে। এত আচরণের মাঝে বড়দের কথোপকথন যেন পরিবেশটাকে আরো উত্তেজিত করে তুলেছে। বেশ সিরিয়াস মোড় নিয়ে বড়রা আলোচনা ব্যস্ত। একটা সম্পর্ক তৈরি করতে অবশ্য বড়দের মতামত গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব, বিয়ে বা একসাথে থাকা, যাই হোক, দুজন মানুষের মধ্যে একটি সম্পর্ক ইচ্ছে জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর একটি। তবে এটা গড়ে তুলতে পারাটা কিন্তু হতে পারে সবচেয়ে কঠিন জিনিসগুলোর একটি। দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠতে একটা নির্দিষ্ট ভিত্তি অবশ্যই দরকার। গোল টেবিলে সবাই সাইকেল আকারে বসে বৈঠকে ব্যস্ত। আলতাফ মির্জা একটু আওয়াজ করে চা পান করে কাপটি টি টেবিলের উপর রেখে বলে, তো জামশেদ, আমাদের আলোচনা এখানেই স্থগিত করা হোক। ছেলে মেয়ে দুটোর আজ রেজিস্ট্রি ম্যারেজ হোক। যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন ধুমধাম করে সামাজিকভাবে বিয়েটা সেরে নিব। বাক্যগুলো জামশেদ শিকদার কর্ণগোচরতে গাড় ঘুরিয়ে তাকালো, অতঃপর চেহারার আন্তরিক গভীরতা এনে বলল, হ্যাঁ, আমি তোমার সাথে সহমত আলতাপ। ওরা যখন সব কিছু বুঝবে, জানবে, তখন না হয় সামাজিক বিয়েটা হবে। এককালে আলতাফ মির্জা আর জামশেদ শিকদার ছিল জানের জান, প্রাণের প্রাণ বন্ধু। একে অপরকে ছাড়া তাদের এক মুহূর্ত চলত না। কিন্তু কালের বিবর্তনে আজ তারা একে অপরের মুখ পর্যন্ত দেখে না। এদের সালাপের মাঝখানেই বাম হাত ঢুকে তনিমা চৌধুরী সিরিয়াস ভঙ্গিতে বলে, আমার একটা মন্তব্য আছে। অবশ্যই আমার নাতনির বিয়ে আমার মন্তব্য না থেকে কার থাকবে? আজ আনিশা আর আরানের বিয়ের পর আনিশাকে আমি সঙ্গে করে চট্টগ্রাম নিয়ে যেতে চাই, সঙ্গে আরোরার জিনিয়াকেও নিয়ে যেতে চাই। জামশেদ শিকদার তনিমা চৌধুরী দেওয়া প্রস্তাবটা পূরণ করতে অক্ষম, কেননা তিনি কখনো তার মেয়েদের কোথাও একা যেতে দেননি। থাকা তো দূরের কথা। তনিমা চৌধুরীর বলা প্রস্তাব নাকচ করে জামশেদ শিকদার বলে, মা, আনিসাকে নিয়ে গেলে আমার কোনো সমস্যা নেই। আরোরা মামুনের পড়ালেখার ক্ষতি হয়ে যাবে, ও না হয় পরে যাবে। এখন আনিসা যাক। জামশেদ শিকদার আগ বাড়িয়ে কথাটা বলা ভালো লাগলো না তনিমা চৌধুরীর কাছে। যখনই আরোরার ব্যাপারে কথা ওঠে ঠিক তখনই জামশেদ শিকদার কোনো না কোনো বাহানা বানিয়ে ফেলে। মানছি মেয়ে একটু বেশি রূপবতী, তাই বলে কি বাড়িতে বন্দি করে সারা জীবন বসিয়ে রাখবে নাকি? আর তনিমা চৌধুরী তার নাতনিকে চোখে চোখে রাখবেন না নাকি? জামশেদ শিকদারের কথার পাশে তনিমা চৌধুরী ঘোর প্রতিবাদ বলে, জামশেদ, আমার একটা অধিকার আছে আমার নাতনিদের উপর। পড়ালেখার কোনো ক্ষতি হবে না, বই সাথে করে নিয়ে যাবে, তাহলেই হবে। এরপর জামশেদ শিকদার চুপ হয়ে যান। সে চায় না ওরু কোথাও মা বাবাকে ছাড়া যাক। জামশেদ শিকদার আজ পর্যন্ত কখনো আরোরাকে একা কোথাও যেতেই দেয়নি। মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তা জামশেদ শিকদারের। তনিমা চৌধুরীর সঙ্গে মেয়েদের দেবেন কি দেবেন না এই দ্বিধায় বিভোর জামশেদ শিকদার। বেশ জাঁকজমক ভাবে আনিসা আর আরানের রেজিস্ট্রি ম্যারেজ সম্পূর্ণ হয়েছে। আরান আনিসার পানে মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন পরিস্থিতিতে আনিসা লাজে মুখটা নিচু করে রেখেছে। আরানের পরনে আকর্ষণীয় শেরওয়ানি, মাথায় পড়েছে পাগড়ি। ইয়েলো কালারের উপর কারুকাজ করা শেরওয়ানি বেশ মানিয়েছে এই শ্যাম বর্ণের পুরুষের গায়ে। আনমনে এসব ভেবে লাজুক হাসলো আনিসা। এমন সময় কারো ফিসফিসানি আওয়াজ শুনে তরুণতী পাশ ফিরতেই তার সেই কাঙ্ক্ষিত পুরুষের দর্শন এলো। চিন্তিত আনিসা আশপাশ চোখ বুলিয়ে দেখলো সবাই নিজেদের মতো করে আনন্দ উদযাপনে ব্যস্ত। এটা দেখতে আনিসার বুক ছিঁড়ে বেরিল দীর্ঘশ্বাস। আরান বিমোহিত নয়নে তখনও লাল রঙে মুড়ানো আনিসাকে দেখছে। আরান ফের ফিসফিস করে বলল, ইউ আর লুকিং সো গর্জিয়াস নিশা। নিজের রূপের তারিফ শুনে আনিসার গাল দুটো লাল হয়ে এলো। মেয়েটা আরো নির্দীপ বলল, সুযোগের সদ্ব্যবহার। আরান সবার চোখ ফাঁকি দিয়ে আনিসার পাশে এসে একেবারে গা ঘেঁষে বসেছে। সহসা এমন হাওয়াতে আনিসা খানিকটা অপ্রস্তুত হয়ে উঠলো, চোখ পাকিয়ে তাকালো আরানের পানে। তবু আরানের ভাবমূর্তির কোনো পরিবর্তন হলো না। আনন্দ হয়ে হুল্লোড়ে মেতে উঠেছিল পুরো জমিদার পাড়ে। কিন্তু কিছু সময় ব্যবধান সব আনন্দ হাসি পরিণত হলো ঠাট্টা তামাশায়। ওই যে বলে না, জীবনে আনন্দ থাকে স্বল্পক্ষণ, বেদনা থাকে সারাটি জীবন। ঠিক তেমনটাই হয়েছে আজকের এই পবিত্র দিনে। সবাই যখন উৎসব আয়োজনে ব্যস্ত ছিল তখনই জিনিয়া একটু বাড়ির বাইরে এসেছিল। এত আওয়াজ হচ্ছিল বাড়িতে, ভেতরে তারুণ্যায় মেয়েটি অতিষ্ঠ হয়ে বাইরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু কে জানতো তার এই একটা ছোট্ট সিদ্ধান্ত কারো জীবনের
রূপ পাল্টে দিতে সক্ষম ছিল। সময় পেরিয়ে যেমন দিন থেকে রাত হয়, ঠিক সেভাবে কয়েক মিনিটের ব্যবধানে ক্লাইম্যাক্স পাল্টে জীবনের মোড় ঘুরে যায়। বর্তমান অতীতে রূপান্তরিত হয়ে যায় আর এক অতীতের জীবনের সময়কাল থেকে চিরতরে মুছে যায়। জিনিয়া বাইরে এসে হাত দিয়ে খোলা চুলগুলো ঠিক করতে করতে এক মনি হাঁটছিল। মৃদু মন্দ হাওয়ার সাথে পাল্লা দিয়ে খোলা চুলগুলো উঠছে। মন্ত্রমুগ্ধ প্রকৃতি বিলাসে বিষণ্ণ ভাবটা যেন উধাও হয়ে গেছে। চোখ বুজে ফ্রেশ হওয়ার পরপর 3টি শ্বাস নিল। চোখ বুজে ফ্রেশ হওয়ার পরপর 3টা নিঃশ্বাস নিল। তখন তার মনের গণে একটাই বাক্য উচ্চারিত হচ্ছে, আহা কি শান্তি, কি পরম শান্তি। কিন্তু তার এই সুখকর শান্তিদায়ক মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী থাকলো না। কিছু সময় ব্যবধানে ফুরফুরে মনোভাবটা আতঙ্কে বেড়াজারে আবদ্ধ হয়ে গেল। যখন জিনিয়া চোখ বন্ধ করে দক্ষিণা বাতাসে দাঁড়িয়েছিল, তখনই কেউ আকস্মিকর মুখ চেপে ধরে। আচমকা এমন হওয়ায় জিনিয়া হকচকিয়ে যায়। ভয়াল আশঙ্কায় বুকটা ধক করে উঠল, যেন বক্ষপিঞ্জরে কেউ জোরছে, হাতুড়ি পেটাচ্ছে। জিনিয়া একটা নরম হৃদয়ের মেয়ে, যার মধ্যে আবেগ ভাবটা একটু বেশি। ছোটবেলা থেকে মায়ের সঙ্গ পেলেও বাবার অবহেলা মেয়েটির মনে বিরূপ প্রভাব ফেলেছে। অল্প বয়সে একমাত্র অবলম্বন মাকে হারিয়ে মেয়েটা কমজোর হয়ে পড়েছিল। তখনই আশার আলো হয়ে তার পাশে দাঁড়িয়েছিল শিকদার পরিবার, তার প্রাণের সখী আরোরা। অল্পতেই কেঁদে ভাসানো মেয়েটা আজ সময়ের প্রতিকূলে কঠোর হয়ে উঠেছে। বাড়ির পেছনের দিকটায় নিয়ে গেল, যেখানটায় কোনো জনমানবের অস্তিত্বই ছিল না। ঘটনাটা অত দ্রুতই ঘটেছে যে জিনি চিৎকার করার অবধি সুযোগই পায়নি। আগন্তুক জিনিয়ার মুখ শক্ত করে ধরায় জিনি শুধু একটা শব্দ উচ্চারণ করেছিল, জিনিয়ার সেই আগন্তুকের শক্তির কাছে পেরে উঠছিল না। অনেক ধস্তাধস্তির পর যখন জিনিয়া ছাড়া পাচ্ছিল না, তখনই জিনিয়া এক অপ্রচলিত কাজ করে বসে। আগন্তুকের পা বরাবর নিজের 2 পা দিয়ে 3টা লাথি বসালো। আগন্তুক ব্যালেন্স হারিয়ে দুম করে মাটিতে পড়ে বসে পড়ল। সেই সুযোগে জিনিয়া দৌড়ে পালাতে চাইলে, কিন্তু আগন্তুক ফের জিনিয়ার পথ আটকালো। এখন জিনিয়া বন্দী হয়ে গেল আগন্তুকের বাহু বন্ধনে। আগন্তুক মুখে মাস্ক লাগার কারণে তাকে চেনা দায় হয়ে দাঁড়িয়েছে। তবে আগন্তুকের চোখ জোড়া দৃশ্যমান, কিন্তু তিনি সেই আক্ষিদয়ের কাছে অপরিচিত। জিনিয়া কাঁপতে থাকা কণ্ঠে আগন্তুকের উদ্দেশ্যে সুথল, কে আপনি? জিনিয়ার প্রশ্ন করার পরপরে আগন্তুকের একটানে মুখের মাস্ক খুলে ফেলল। আগন্তুকের চেহারা দর্শন হতে জিনিয়া হত বিহল বিমুট অস্পষ্ট স্বরে জিনিয়ার মুখ থেকে একটাই কথা বেরোলো, আরিয়ান। আরিয়ানকে দেখা মাত্র জিনিয়া একটু ভয় পেয়ে গেল। তার হাত পা প্রচন্ডভাবে কাঁপছে। আরিয়ান কখন এলো বিদেশ থেকে, আর তাকেই বা কেন এখানে নিয়ে এলো? এসব ভাবতে ভাবতে জিনিয়ার নাজেহাল অবস্থা। কপাল বেয়ে থরথর করে ঘাম ঝরছে, যেন আজ দুনিয়ার সব গরম জিনিয়ার উপরে বর্ষিত হয়েছে। জিনিয়াকে এভাবে কাঁপতে দেখে আরিয়ান শান্ত স্বরে শ্রীহীন ভাষ্যে বলে, বেবি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, তাই না? তুমি জানো গতদিন আমি এই দিনটার জন্য ওয়েট করছিলাম। ইউ আর সো রেডি। সত্যি বলতে তোমার উপরে অনেক আগ থেকেই নজর ছিল আমার। আজ এই তৃষ্ণার্ত মানবটার পিপাসা মিটিয়ে দাও। আরিয়ানের এরূপ ঘৃণ্য ভাষা শুনে জিনিয়ার কান ছাঁচা করে উঠল। ঘৃণায় নাক মুখ কুচকে এলো, দাঁতে তচ্ছে চেহারা আদরে কুচিত ভঙ্গিমায় নে বলল, ছি, আমি আপনাকে একটা ভালো ছেলে ভেবেছিলাম, আপনি এতটা খারাপ। আপনার মতো নিকৃষ্ট মানুষ আমি এ জীবনে দেখিনি। যদি আপনার পরিবার আপনার এই রূপ দেখতো। জিনিয়ার ঘৃণামূলক বাক্য শ্রবণ করার পরপরই আরিয়ান আচমকা জিনিয়ার 2 বাহু শক্ত করে ধরে কণ্ঠে লালসা নিয়ে বলে, মেয়েদেরকে কাছে পাওয়া আমার একটা নেশা বলতে পারো, যে নেশা আজ তোমার কাছ থেকে পান করব। আরিয়ানের এহেন খোলা আচরণ জিনিয়ার অধিক হারে ভয় পেয়ে যায়। আশপাশ অবলোকন করে দেখতে পায় জায়গাটা জনমানব অস্তিত্ববিহীন। এ যেন গাছ ছমছম করা ভয়ার্ত পরিবেশ। হাজারো চিৎকার করলেও কেউ শুনতেই পাবে না, কারণ ভেতরে উচ্চস্বরে গান বাজানো হচ্ছে। জিনিয়া শেষ সাধ্যটুকু বাজিয়েই বলল, প্লিজ আমি ছেড়ে দিন, আপনার ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু কে শুনে কার কথা? আরিয়ান শোনার জন্য প্রস্তুত থাকলেও তো সে তো এতটাই ঘৃণ লালসার অনুভূতির সাগরে ভাসছে যে কখনো কেউ এসে জিনিয়াকে টেনে বুকে আগলে নিলেও সেটা ঠাউর অবধি করতে পারল না। পুরো ঘটনার বোধগম্য হতেই রক্ত চক্ষু নিয়ে পাশ্চাত্যে ফিরতেই অরুকে দেখে স্তব্ধ আরিয়ান। ভেতরে অরুর দর্শনে যখন জিনিয়া
অনুপস্থিত ছিল তখন ঝোঁকের বসে অরু বাইরে বেরিয়ে আসে। একজন সার্ভেন্ট থেকে জানতে পারে জিনিয়ার বাদিকে যাওয়ার কথা। সার্ভেন্টের কথা মতো অরু যখন বাদিকটা আসছিল তখনই শশা কারোর চিৎকারে অরুর কর্ণগোচর হতে অরু থেমে যায়। অরুর মন আশঙ্কাজনকভাবে কুড়াকতে শুরু করে। চিৎকারের মালিকের অরুর বড্ড চেনা। আর 1 সেকেন্ডের সময় না করে অরু বাড়ির পেছনের দিকটায় যায়। সেখানে যাওয়ার পরপরই দেখে এই ঘটনা। আরিয়ান কোনো কিছু বোঝার আগে নির্ভীক অরু আরিয়ানের গালে সজোরে থাপড় বসালো, তারপর নিকৃষ্ট ভাষায় বলল, শয়তান, তুই এতটা নিচু মনের আমি কখনো কল্পনা করিনি। ভালো মুখোশের আড়ালে তুই এসব করে বেড়াস। তোর প্রাপ্যটা আমি নিশ্চয়ই তোকে দিব। চল আমার সাথে। আজ তোর মুখোশ সবার সামনে আমি টেনে খুলবো। কথাগুলো সম্পূর্ণ করে আরিয়ানের করার এক প্রকার টেনে হিসেবে টানতে টানতে জমিদার বাড়ির লিভিং রুমে গিয়ে ছুঁড়ে মারে। অন্যদিকে আরিয়ান বেচারা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে টানতে টানতে মাটিতে এনেই ফেললো। হঠাৎ এইরকম হাতে গান বাজনা সব বন্ধ করেই দিল সবাই উদ্গ্রীব চোখে তাকিয়ে আছে অরুর। তার পাশে গুটিসুটি মেয়ে দাঁড়িয়ে থাকা জিনিয়ার পানে। সবকিছু সহি সালামত সম্পূর্ণ হয়ে সবাই একটু আনন্দিত করছে। ঠিক তক্ষুনি আকস্মিকভাবে আরিয়ানকে মাটিতে পড়তে দেখে তনিমা চৌধুরী বিস্ফোরিত নয়নে তাকায়। মূল ঘটনা মস্তিষ্কের নিউরন জানান দিতে তনিমা চৌধুরী তেতে উঠল আরোরার উপর। কি হচ্ছে কি আরোরা? আরিয়ানকে এভাবে ধাক্কা কেন মারলে? তনিমা চৌধুরীর প্রশ্নের পাছে অরু আরিয়ানের দিকে ঘৃণ্য দৃষ্টিতে চেয়ে অতঃপর শক্ত গলায় বলে, তোমার নাতির আসল চেহারার সাথে তোমরা তো দেখছি পরিচিত নয়। চিন্তা করো না, আজ এই আরিয়ান চৌধুরীর আসল রূপ সবার সামনে প্রকাশিত হবে। এই বদমাস চরিত্রহীন লম্পট আরিয়ান চৌধুরী আসলে কোন টাইপের ছেলে সেটা তোমরা আদৌ জানো? আরোরার মুখে আরিয়ানের নামে নিন্দামূলক কথা শুনে তনিমা চৌধুরীর চোয়াল শক্ত হয়ে এলো রাগে, তার সর্বাঙ্গ কাঁপছে। তৎক্ষণাৎ তনিমা চৌধুরী রাগান্বিত স্বরে বলে, আরোরা, মুখ সামলে কথা বলো। আমার নাতনির ব্যাপারে তুমি এমন নিকৃষ্ট মন্তব্য করতে পারো না। জানি, তুমি জানো আজ আরিনের কি করেছে। আরোরা তার কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগে তনিমা চৌধুরী ডান হাত উঁচিয়ে উপরে তুলে বলল, ব্যাস, অনেক বলে নিয়েছো তুমি। আমি আরিয়ানের মুখ থেকে শুনতে চাই বাকিটা। আরিয়ান, তুমি বলো কি হয়েছে। শেষ কথাটা আরিয়ানের মুখের দিকে তাকিয়ে বলে তনিমা চৌধুরী। তনিমা চৌধুরী আশকারা পেয়ে আরিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে কাপড় ছেড়ে ভদ্র ছেলেদের মতো করে বলে, গ্রেনি, বাদ দাও। আর ওরা আমার বোন হয়, একটু ভুল করতেই পারে, আমি ক্ষমা করে দিয়েছি। আরিয়ানের এহেন কথার পিছে তনিমা চৌধুরী গম্ভীর কণ্ঠে শোধালো, কি হয়েছে আমাকে স্পষ্ট করে বলো আরিয়ান। তনিমা চৌধুরীর সমর্থন পেয়ে আরিয়ানের তার মস্তিষ্কে একটা জঘন্য গেম প্ল্যানিং করে ফেললো যে খেলায় আরিয়ান অরুকে অবধি ছাড় দেয়নি। আরিয়ান একটা সাজানো গোছানো মিথ্যাকে উপস্থাপনা করলো সবার সামনে, যেটা কি আদৌ বিশ্বাসযোগ্য ছিল? হয়তো ছিল। তার কারণেই তো অন্ধবিশ্বাস তনিমা চৌধুরী আরিয়ানের বলা প্রতিটি অক্ষর বিশ্বাস করেছিল। গ্রেনি, আর ওরা আমায় বলেছিল আমি যাতে জিনিয়াকে বিয়ে করার প্রস্তাব দিই তোমার কাছে, কেননা জিনিয়ার মাও নেই, বাবাও থেকেও নেই, তাই আমি যাতে জিনিয়ার ঢাল হয়ে দাঁড়াই। কিন্তু আমি প্রস্তাবটা রিজেক্ট করাই। আর ওরা আমায় বলল শ্লীলতা হানির মিথ্যা অভিনয় করে নাকি আমার সাথে জিনিয়ার বিয়ে দিয়েই ছাড়বে। এতে করে নাকি জিনিয়ার সাথে সাথে আর ওরাও লাভ করবে। ব্যাস, এটাই যেন যথেষ্ট ছিল একটা সুন্দর মন মাতানো পরিবেশকে রণক্ষেত্রে পরিণত করার জন্য। একটা সাজানো পরিবারের ভাঙন ধরানোর, একটা শুদ্ধ তৈরি হওয়া দাম্পত্য সম্পর্ককে অস্থায়ী বন্ধনে পরিণত করার। আত্মসম্মানী জামশেদ শিকদার সাপের ন্যায় ফুসছে। তার মেয়ের সাথে এমন খারাপ আচরণ করতে পারে না তনিমা চৌধুরী। আরিয়ানের কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে জামশেদ শিকদার উত্তেজিত ভঙ্গিতে বলে, আরিয়ান, কি যাতা বলছো? নিজের ভাষা ঠিক করো। কিসের ভিত্তিতে তুমি আমার মেয়ের নামে এত বড় অভিযোগ আনছো? আঙ্কেল, আমি কারোর নামে কোনো অভিযোগ আনছি না, যা সত্যি তাই বলছি। আরিয়ানের কথার বিপরীতে অরু ঘোর প্রতিবাদের সুরে বলে, তোমরা জানো আজ আরিয়ান কি করেছে? মুখে লাগাম দিয়ে কথা বলো আরিয়ান। সবাই জানে না তুমি একটু আগে কি করেছিলে, তাই কেউ তোমার সাইড নিচ্ছে। আর ওরা বোন আমার, তোকে তো আমি বলেছি এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব না, তাহলে কেন বারবার মিথ্যা কথা বলে আমাকে ফাঁসাচ্ছিস? আরিয়ানের এরূপ বার্তা প্রকাশে
আর ওরা আরিয়ানের দিকে আঙুল থাক করে সবার উদ্দেশ্যেই বলে, ও মিথ্যে কথা বলছে, বিশ্বাস করো। একটু আগে আরিয়ান জিনিয়ার সাথে অসভ্যতা করতে চেয়েছিল, জোর করে বাড়ির পেছনের দিকটায় নিয়ে গেছিল জিনিকে। অরুর এহেন কথা শুনে নীরবে দাঁড়িয়ে থাকা তাই শ্রী মেহরির আর চুপ থাকলো না। নিজের উপর মোড়ানো ভদ্রতার খোলস ছড়িয়ে তিনি অকপটে শক্ত কঞ্চে বললেন, আরোরা, মিথ্যা বলার একটা লিমিট আছে, তুমি তো দেখছি সব লিমিট ক্রস করে ফেলছো। ছোট মামি, আমি যা বলছি সব সত্যি কথা বলছি, কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছি না। আমার ছেলের নামে এত বড় অভিযোগ দিয়ে এখন ভালো সাজা নাটক করছো? নিজের বলা কথাটা প্রমাণ করতে পারবে তুমি? বাড়ির পেছনের দিকটায় কোনো সিসিটিভি না থাকায় কোনোরূপ প্রমাণ দিতে পারেনি অরু। কিন্তু অরু অবাক হয়ে গিয়েছিল সেই দিন তরিমা চৌধুরীর মুখের ভাষা শুনে অরু আশাহত হয়েছিল। তার কথা শুনে অরু একটা ভ্রমের মধ্যে চলে গিয়েছিল। সেদিন অরুর বলা একটা কথা তরিমা চৌধুরী বিশ্বাস করেনি, উল্টো অরুর চরিত্রে নিয়ে সে কথাই তুলেছিল। আরিনের কথা বিশ্বাস করে এক তালে কথা বলেছিল অরু। বিশ্বাস করতে পারছিল না যাকে নিজের নানির স্থানটা দিয়েছিল সে কিভাবে এতটা খারাপ হতে পারে। জামশেদ শিকদার বেশ রেগে গিয়েছিল উক্ত ঘটনায়, ভয়ঙ্করভাবে চটে গিয়েছিলেন তিনি। তাদের কথা কাটাকাটি এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল যে শেষমেশ তরিমা চৌধুরী ক্ষোভের সাথে কিছু ভুল কথাই। চুপ করো তোমরা সবাই, অনেক হয়েছে, আর নয়। আভাকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম জামশেদ, কেন জানো? কারণ আমার মেয়ে তোমায় ভালোবাসতো। কিন্তু কি জানো, যাদের নজর ছোট তাদের নজর আজীবনই ছোট থেকে যায়। তোমার মেয়ে মোটেই আমার মেয়ের মতো হয়নি, হয়েছে একদম তোমার মতো। তুমি একটা ছোট লোক, তোমার মেয়েও একটা ছোট লোক। শব্দটি একটি বিশেষণ, শব্দটিতে লুকিয়ে থাকে নিঃসংকোচ, নির্ভরতা, সংজ্ঞা। আমাদের প্রায় সকলেরই হয়তো যাপিত জীবনের প্রথম উচ্চারিত শব্দটি হচ্ছে মা। মূলত নারী ছিঁড়ে শারীরিক বিচ্ছেদের মধ্য দিয়েই মা এবং সন্তানের যাত্রায় শুরুর গল্প, কিন্তু আত্মিক ভালোবাসার মায়ার বুননে অটল থাকে এ সম্পর্কের বুনিয়াদ আজীবন। একদিন তনিমা চৌধুরী চট্টগ্রাম বাজারে এতিম বাচ্চাদের জন্য খাদ্য বস্ত্র নিয়ে গিয়েছিলেন। তনিমা চৌধুরী ছিলেন 2 পুত্র সন্তানের মা। তার কোনো কন্যা সন্তান না থাকা আফসোসের শেষ ছিল না তার। বরাবরের মতোই তনিমা চৌধুরীর স্বপ্ন ছিল তার একটি পুতুলের মতো মেয়ে হবে। এই সুন্দর পৃথিবীতে একজন মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বপ্ন দেখা। একবার চিন্তা করে দেখলে বোঝা যায় যে মানুষটি আজ বেঁচে আছে সে কোনো না কোনোভাবেই একটি বা একাধিক স্বপ্নকে সামনে রেখে বেঁচে আছে। স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখাতে হয়। যে স্বপ্ন দেখে না সে মৃত মানুষ। তবে এটা সত্য, মানুষের জীবনে সব স্বপ্ন কখনো পূরণ হয় না। একটা সময় এসে তনিমা চৌধুরী ভারাক্রান্ত সুরে বলতো, রঙিন স্বপ্ন তো অনেকেই দেখে, আমি না হয় দেখেছিলাম। সবার তো আর সব স্বপ্ন পূরণ হয় না। সেই স্বপ্ন পূরণ না হওয়া লোকেদের তালিকায় না হয় নিজেকে মানিয়ে নিলাম। তখন প্রকৃতি বিরাজ করছে হাড় হিম করা ঋতু, শীতকাল। কনকনে ঠান্ডা পরিবেশে শীতকালের সময়টাতে মাজারে এতিম বাচ্চাদের শীতের কম্বল দেওয়ার সময় সর্বপ্রথম আরমিন আর তরিমা চৌধুরী দেখা হয়। তখন আরমিনের বয়স মাত্র 8-এর ঘরে পা দিয়েছে। জীর্ণশীর্ণ শরীর শুকিয়ে এমন হয়ে গিয়েছেন যেন চেনাও তাই। ময়লা কাপড়, রুক্ষ ও অবিন্যস্ত চুল, শীতে ফেটে যাওয়া লাল চকচকে ছোট ছোট্ট আরমিনকে দেখে তনিমা চৌধুরীর বেশ মায়া লেগেছিল। অদ্ভুত এক মায়ামতী মমতাময়ী টান অনুভব করেছিলেন প্রকৃতপক্ষে। আরমিন ছিল একটা জীবন্ত পুতুলের মতো দেখতে, এত এত সুন্দর ছিল। তখন তনিমা চৌধুরী জীবিত ছিল। এনাম চৌধুরী জীবিত ছিল। তনিমা চৌধুরী সেদিন স্বামীর কাছে আবদার করেছিল আরমিনকে দত্তক নেওয়ার। তনিমা চৌধুরীর আবদার এনাম চৌধুরী আরমিনকে সেদিন অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে বাড়িতে এনেছিলেন। তনিমা চৌধুরীর কলেজের টুকরো ছিল আরমিন, ভালোবেসে নাম দিয়েছিল আভা। অনেক সুন্দর ছিল আরমিনের ছেলেবেলা, সারাক্ষণ আদরে মুড়িয়ে রাখতো আরমিনকে। নিজের নারী ছেঁড়া ধন না হয়েও কখনো পরখ করেনি। এ যেন এক আত্মার সম্পর্ক, যেখানে নেই কোনো অবহেলা, নেই কোনো পরোয়া, আছে কেবল ভালোবাসা আর ভালোবাসা। একজন মায়ের কাছে তার সন্তান সবসময় দুনিয়ার ঊর্ধ্বে হয়। একজন মা সব সহ্য করতে পারে, কিন্তু তার কখনো সন্তানের অপমান সহ্য করতে পারে না। যদি সন্তান অন্যায় করে তাহলে মায়েরা কখনো সন্তানের সঙ্গ ছাড়ে না।
যে কোনো পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলা করে সন্তানের পাশে থাকে, সেখানে স্বামী ও মেয়ের নামে এমন নিন্দামূলক কথাগুলো আরমিন চৌধুরী ভালোভাবে নিতে পারেননি, যার দরুন সেও চুপ থাকেনি। তরিমা চৌধুরীর কথার বিপরীতে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। যাকে মায়ের আসনে বসিয়েছেন তাকে ঠিকই শ্রদ্ধা করে সম্মান করে, কিন্তু তার আগে সেও একজন মা, সেটা আরমিন চৌধুরী ভুলেনি। আরমিন চৌধুরী চিন্তা বা দুঃখের ভাবে অভিভূত হয়ে বলে, মা, তুমি আজ সেটা বলে ফেললে যেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তুমি আমার স্বামী মেয়েকে ছোট করে আমাকেও ছোট করলে। আরমিনের কথার প্রত্যুত্তরে তরিমা চৌধুরী একটু নরম কণ্ঠে বলল, আভা, তুমি মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারোনি, আজ তুমি ব্যর্থ। তোমার মেয়ে আজ যেটা। মা, তুমি এভাবে কিভাবে বলতে পারলে? আমার মেয়েকে আমি সঠিক শিক্ষা দিতে পারিনি? হ্যাঁ আভা, আমি একদম ঠিক বলেছি। তোমার মেয়ে তার মামাতো ভাইয়ের সাথে এই জঘন্য খেলাটা কিভাবে খেলতে পারলো? তোমার মেয়ের চরিত্র ঠিক নেই, সাথে বান্ধবীকে রেখেছে তোমার লোভ দেখানোর জন্য। এসব বুঝি না ভেবেছ আমি? অনেক বলে ফেলেছো মা তুমি। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়ের নামে এরকম খারাপ মন্তব্য করার অধিকার নেই তোমার। ধন্যবাদ মা, আমাকে ছোট থেকে মায়ের ভালোবাসা দেওয়ার জন্য। নিজের রক্ত না হয়েও তুমি আমার মেয়ের স্থান দিয়েছো। তরিমা চৌধুরীর কথার মাঝপথে আরমিন চৌধুরী গলা খাদে নামিয়ে দুর্বল কণ্ঠে বলল, তোমার মেয়ে এই জিনিয়া নামক খারাপ দুশ্চরিত্রা মেয়ের সাথে মিশে খারাপ হয়ে গেছে। সময় থাকতে। তরিমা চৌধুরীর নিন্দামূলক কথার পাশে আরান তড়িঘড়ি করে পা চালিয়ে তরিমা চৌধুরীর পাশে দাঁড়িয়ে তাকে থামানোর চেষ্টা করে বলল, গ্র্যানি, তুমি এসব কি বলছো? আর ওরা এমনটা করতে যাবে কেন? কোথাও একটা ভুল হচ্ছে। তুমি কিন্তু আজ তনিমা চৌধুরী যেন না থামার শপথ গ্রহণ করেছে। তার বুলেটের গতিতে চলা মুখ যেন আজ থামানো দায়। এইসব কথা শুনে জামশেদ শিকদার হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। এখন জামশেদ শিকদারের মন পড়া বড্ড দায়। মস্তিষ্কের মধ্যে চলছে এক গুরুত্বপূর্ণ আলোচনা। ইচ্ছে করছে পুরো দুনিয়া এখানেই থমকে দিতে। তার নিষ্পাপ মেয়ের উপর এত বড় অপবাদ কি করে দিতে পারলো তনিমা চৌধুরী? শেষে জামশেদ শিকদার সব সম্পর্কের ইতি টেনে চেয়ার আদলে কঠিন ভাব এনে সে কঠিন কথা বলেই ফেলল, এখানে আর এক মুহূর্তও নই। আজ থেকে চৌধুরী পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। চলো আরমিন। জামশেদ শিকদারের এহেন মন্তব্য শুনে উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে তাকালে উপস্থিত সবাই যেন সেকেন্ডের ব্যবধানে জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গেই এতক্ষণ যাবৎ নীরব শ্রোতা আলতাফ মির্জা ব্যস্ত কণ্ঠে বলেন, জামশেদ, মাথা ঠান্ডা করো। কি যাতা বলছো? সম্পর্ক শেষ করে ফেলবো বললে কি শেষ করা যায়? আমরা সবাই মাথা ঠান্ডা করে ব্যাপারটা ক্লিয়ার করতে পারি। তুমি হুটহাট কোনো সিদ্ধান্ত। যেখানে আমাকে নিচু মনের বলা হয়েছে সেখানে আমি কখনোই শান্ত হয়ে বসতে পারি না। আর বাকি রইল বিয়ের কথা। একটা সম্পর্ক কাগজে কলমে সাইন করে যেভাবে জোড়া লাগে ঠিক সেভাবে ভাঙতেও পারে। আলতাফ মির্জার বলা অর্ধেক কথা শ্রবণ করে তাকে মাঝপথে থামিয়ে এক দমে শেষ করলেন বাকিগুলো জামশেদ শিকদার। এসব কি বলছো জামশেদ? কি থেকে কি এনে ফেলেছো তুমি? আনিশা আর আরানের বিয়ে কেন ভাঙতে যাবে? তোমার মাথা ঠিক আছে তো? জামশেদ শিকদারের কথার পিঠে আলতাফ মির্জা চকিত হয়ে কথাটা বলে উঠল, কিন্তু এতে কোনো হেলদোল হলো না জামশেদ শিকদারের। নড়াচড়া হলো না সিদ্ধান্তের উল্টো। জামশেদ শিকদার কপটহীনতা ভাবে বলেন, আমার মাথা একদম ঠিক আছে। যেখানে আমার আর আমার মেয়েদের কোনো সম্মান নেই সেখানে আমি কোনোদিনও মেয়ে দেব না। জামশেদ, তুমি কিন্তু ভুল করছো। মাথা ঠান্ডা করো, তারপর আমরা বসে কথা বলি। আলতাফ মির্জার দেওয়া প্রস্তাবটা জামশেদ শিকদার সম্পূর্ণ বাতিল করে বলে, এই জমিদার বাড়িতে আর শান্তি কখনো হবে না। আজকের পর থেকে শিকদার বাড়ির কেউ জমিদার বাড়িতে পা রাখবে না। জামশেদ শিকদার একটু থেমে অরুর দিকে তাকে ফের অত্যন্ত শান্ত স্বরে বলে, মামনি, জিনিয়া, চলো। যাওয়ার আগে আলতাফ মির্জা বহুবার জামশেদ শিকদারের পথ আটকাতে চাইল, কিন্তু তিনি সফল হলেন না তার কর্মে। সেদিনকার বিচারটা ছিল অযৌক্তিক, যেখানে কোনো যুক্তি ছিল না, যেখানে ছিল না সত্যের মূল্য, ছিল শুধু টাকার, ক্ষমতার, ঐশ্বর্যের দাপট। উক্ত ঘটনায় ইমদাদ চৌধুরী ও শফিক চৌধুরী কেউ উপস্থিত ছিল না। 8 বছর আগে জামশেদ শিকদার আর্থিক অবস্থার দিক থেকে তেমন একটা সচ্ছল ছিলেন না, যার দরুন তনিমা চৌধুরী মন্দ কথা শুনিয়ে তাকে তার জায়গা দেখিয়ে দিয়েছিলেন। তবে
জামশেদ শিকদারের কথাগুলো তীরের মতো বিঁধেছিল তনিমা চৌধুরীর মনে। তার মেয়ে তাকে ছেড়ে চলে যাবে এটা তিনি ভেবে অস্থির মনে শেষের সময়টাতে চুপ ছিলেন। এত কিছুর মাঝে নীরবে দর্শক হয়ে সব অবলোকন করেছে আনিসা নামক অষ্টাদশী মেয়েটি। জীবনের প্রথম ভালো লাগা ছিল এই শ্যামবর্ণের পুরুষটি। ছোট্ট থেকে বাবা মায়ের বাধ্য সন্তান আনিসা। বাবা মায়ের এক কথায় রাজি হয়ে গিয়েছিল আরানকে বিয়ে করতে, যদিও আরানের প্রতি তার ভালো লাগাটা অনেক আগে থেকেই তৈরি হয়েছিল। ক্ষণে ক্ষণে শিউরে উঠেছিল মেয়েটা। ক্লান্তি কাটার আগে যেন স্নায়ুগুলো দুর্বল হয়ে পড়েছে, শরীরটা যেন কেউ নিংড়ে দিয়েছে। চোখ দিয়ে অনবরত ঝরছে অশ্রুকণা। এই অশ্রু বৃথা নয়, এই অশ্রু হলো ভালোবাসা হারিয়ে ফেলার বেদনা। জীবন কারোর জন্য থেমে থাকে না ঠিকই, কিন্তু কখনো কখনো জীবন কারোর জন্য মন্থর হয়ে উঠতে পারে। আনিসা চৈচুমুর আঁখি জোড়া নিয়ে তাকিয়েছিল আরানের দিকে। আরান আগে থাকতে আনিসার দিকে তাকিয়ে থাকায় চোখাচোখি হয় দুজনের। আজ তারা ভাষ্য প্রকাশ করে বার্তা আদান প্রদান করছে না, বরং তারা দুজনই আজ চোখের ভাষা কথা বলছে। দুজনের চোখের ভাষা আজ এক। আজ মনে হচ্ছে জীবন এক মরিচিকা মাত্র। আমাদের নেই এই পহেলিকা থেকে বেরোনোর সাধ্য। পছন্দ ধরেছে এ মনে, পছন্দ ধরেছে এ মনে। যদি তুমি রয়ে যাও আমি রাখিব তোমায় যতনে, তবুও তুমি বলো না কেউ পছন্দ ধরেছে এ মনে। পাকে অটল তনিমা চৌধুরী। অবস্থা পথ ভোলা, দিক ভ্রান্তের মতন। এতক্ষণ যাবৎ বিকৃত মুখশ্রী নিয়ে নিরপেক্ষ দলের দর্শক হয়ে সবটা দেখছেন। তিনি মানসিকভাবে অসুস্থ বর্তমানে। তার একটা ভুলে তিনি সর্বস্ব হারিয়ে বসেছে। তারপর গ্রামে নানা রকম বিশৃঙ্খলতা ছড়িয়ে পড়ে। জমিদারের সাথে শিকদারের কোনো সমস্যার কারণে সম্পর্ক ভেঙে যায়। শিকদারদের মেজ মেয়ের চরিত্র খারাপ। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী অনেক দুর্নাম রটিয়ে ফেলে, যা বিরূপ প্রভাব ফেলে সরিষি কন্যাটির মনে। গ্রামে নানারূপ দুর্নাম রটে যাওয়ায় অপমানে লজ্জা থাকতে না পেরে অরু পাড়ি জমায় ঢাকায়। তারপর 8টা বছর সেই গ্রামে আসেনি, কদম রাখিনি নিজ গৃহে। উক্ত ঘটনায় সরিষি অপরূপা মেয়েটির হৃদয় কতখানি ক্ষরণ হয়েছিল সেটা সবার অজানাই রয়ে গেল। সেদিনকার ঘটনায় সে যাতে উপস্থিত ছিল না। সে আমেরিকায় বসবাসরত ছিল। পড়ালেখার খাতিরে 2015 ফেব্রুয়ারির দিকে আমেরিকায় পদার্পণ করেছিল সে। তবে পুরো ঘটনা তার কানে যাওয়ার পরপর সে অরুকে কল করেছিল আসল সত্য জানতে। অরু শেহজাদের প্রশ্নের পাশে সেদিন নীরবতা পালন করেছিল মুখ ফুটে। শেষ একটাই কথা বলি কল কেটেছিল। যেখানে আত্মসম্মান নেই সেখানে শিকদার পরিবারের অস্তিত্ব নেই। যেখানে সব সম্পর্ক শেষ হয়ে গেছে সেখানে নতুন করে শুরু করার কোনো মানে নেই। থাক না কিছু কথা অজানা, এতে সবার ভালো হবে। সে যা তাজ্জব বনে গিয়েছিল ওর কথা শুনে। অল্প বয়সী মেয়েটা আজ বড়দের মতো কথা বলছে। কথাগুলো শুনতে যতটা অবাক হয়েছিল তার থেকে বেশি অবাক হয়েছিল নিজ থেকে অরুর কল কাটার দেখে। আজ তাকে এটাও বিশ্বাস করতে হলো, বিশ্বাস করতে হবে অরু শেহজাদের কল কেটে দিয়েছে। যে মেয়ে একটি বার কথা বলার জন্য ছটফট করতো, আজ সেই মেয়ে অরু কল কেটে দিল। না, এ অসম্ভব। প্রবাহমান স্রোতের মতো সময় আপন গতিতে চলমান। দেখতে দেখতে 8টা বছর পার হয়ে গেল। আয়ুর ভান্ডার থেকে ফুরিয়ে গেল 8টা বর্ষ। জীবনের তালিকা থেকে মুছে গেল কিছু সুন্দর মুহূর্ত। এই সরিষি আজ কৃষ্ণপুর গ্রামের গঞ্জি পেরিয়ে শহরে পদার্পণ করেছে এক নতুন যাত্রায়। যেই যাত্রার শুধু শুরু আছে কিন্তু শেষ নেই। সেদিনের পর থেকে চৌধুরীদের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি শিকদারদের। সব সম্পর্ক চিরকালের জন্য বিচ্ছিন্ন করে ছিল জামশেদ শিকদার। বুকের ওপর পাহাড় ধসে পড়লেও বোধহয় এত যাতনা হতো না যতটুকু যন্ত্রণা সয়েছিল ওই দিন। সত্যি সবাই যেন এক অদৃশ্য আবরণে নিজেদের আবদ্ধ করে রেখেছে, যাতে অপরপক্ষ কোনো ক্রমে তাদের সাক্ষাৎ না পায়। ইমদাদ চৌধুরী আর শফিক চৌধুরী সেদিনের পর বার কয়েক যোগাযোগ করতে চেয়েছিল জামশেদ শিকদারের সাথে, এমনকি ক্ষমাও চেয়েছিল, কিন্তু প্রতিবারই জামশেদ শিকদার তাদের প্রত্যাখ্যান করেছিল। এইসব ভাবনায় যখন অরু গভীরভাবে বিভোর ছিল, তখনই আনিসা তার দুবাহু ধরে ঝাঁকাতে অরু অতীত থেকে বাস্তবে ফিরে আসলো। এতক্ষণ অরু একটা এমন বিশ্বে চলে গিয়েছিল যেখানে শুধু ছিল ভাবনা আর ভাবনা।
যেখানে ভাবনার শুরু থাকলেও ইতি নেই। ফ্রেম থেকে বেরোতে আনিসা আলিঙ্গন করে শান্ত স্বরে বলল, কেমন আছো আপু? আর সারপ্রাইজটা কেমন লাগলো? বলেছিলাম না এমন কিছু উপহার দিব তোমায় যা তোমার কল্পনার বাইরে থাকবে, তুমি বাকরুদ্ধ হয়ে যাবে, চমকে যাবে। কেমন দিলাম? আনিসাকে ছেড়ে দিয়ে অরু হেসে ফ্রিউচিয়ে শেষ কথাটা বলে। হাসলে মেয়েটাকে একদম আবেদনময়ী লাগে। হাসার সময় বাম গালে একটা ছোট্ট চোল পড়ায়। এই অপসরা আর রূপসীর রূপ যেন দ্বিগুণ তোড়ে বেড়ে যায়। আনিসা থাম মেরে অরুর সমস্ত কথা শ্রবণ করে দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা উপহার পরে দেখব, আগে ফ্রেশ হয়ে নাও। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 11টার ঘরে এসে ঠেকলো। আজ পুরো শিকদার পরিবার একসাথে ডিনার করতে বসেছে। সত্যি পরিবারের সবাই একসাথে বসে সময় কাটানোর যে সুখ, যে তৃপ্তি, সেটা কখনো একাকী সময় পাওয়া যায় না। কয়েকটা আত্মার সমন্বয় গঠিত এই পরিবার যেন মানসিক শান্তি। ওরও এখন সেটাই ভাবছে। সত্যি বাস্তবতার ভিড়ে এতদিন এক অদৃশ্য আবরণ নিজেকে মুড়িয়ে রেখে বড্ড ভুল করেছে। কিন্তু কখনো কখনো কিছু ভুল মানুষের জীবনে সুখ শান্তি নিয়ে আসে। ওরু এই ভুল হাজারো বার করতে রাজি এমনটা নয়। ওরু জানে না আশেপাশের মানুষ এখন কি নিয়ে সমালোচনা ব্যস্ত। অবশ্য ওরু জানে এখন সে কৃষ্ণপুর গ্রামের সমালোচনার মুখ্য বিষয়। কিন্তু কি আর করার, যুদ্ধে টিকে থাকতে গেলে একটু একটু ঘাত হবেই। এইসব দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয় ভেবে আড়ালে একটা দীর্ঘশ্বাস ফেলল ওরু। সবাই বেশ প্রফুল্ল ভাবে ডিনারটা করেছে। আজ পুষ্পিতা বায়না ধরেছে সে ওর সাথে ঘুমাবে, তাই জিনিয়া সিদ্ধান্ত নিয়েছে সে আনিসার সাথে ঘুমাবে। এখন আনুমানিক ভোর 4টে বাজে। পুষ্পিতা বিয়ে করে ঘুমাচ্ছে। পুরো শিকদার বাড়ি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একটা কাক পক্ষীর অবধি সারা শব্দ নেই। সমস্ত প্রাণীকুল গম্ভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় সহসা এক দুঃস্বপ্ন দেখে ওর ঘুম থেকে লাফিয়ে উঠে বসল। অত্যাধিক শ্বাস নেওয়ার কারণে শ্বাসক্রিয়া অস্বাভাবিক হয়ে উঠেছে। একটা নিঃশ্বাসের সাথে একটা নিঃশ্বাস নাগাল অব্দি পাচ্ছে না। ঘেমে পুরো শরীর একাকার। ওরু রীতিমতো হাঁপাচ্ছে। বেডের পাশে থাকা টি টেবিল থেকে বোতল নিয়ে গটগট করে পানি পান করল। ওরুর মন অজানা আশঙ্কায় থুপথুপ করছে। স্বপ্নটি মনে পড়তেই সর্বাঙ্গে বয়ে গেল এক ভয়াল শিহরণ। আগেরকার যুগের একটি প্রচলিত উক্তি হলো, ভোরের দিকে কোনো স্বপ্ন দেখলে তা নাকি সত্যি হয়। উক্তিটি যদি সত্যি তাহলে অরুর জীবনে চলন্ত ক্লাইম্যাক্স পাল্টে যাবে। স্বপ্নটা এমন ছিল, কোনো মুখোশধারী লোক অল্প দূরত্বে দাঁড়িয়ে রিভলভার অরুর দিকে তাক করে আছে। অতঃপর ট্রিগার প্রেস করে অরুর বুকে শুট করে পয়সেছি খেসে বলে, মিস পবিত্র সত্তার মাঝে কোনো পাপী মাফিয়া বসকে স্থান দেওয়া হলো তোমার জীবনের চরম ভুল। আর এই একটি ভুলে তুমি তোমার প্রাণ হারিয়ে ফেললে। কিন্তু এত কিছুর মাঝে অরুর একটা কথা অজানা। মাফিয়া বস তার স্বপ্নে কেন এলো? কি মাফিয়া বস? পৃথিবীর স্থলভাগ ও জলভাগকে পরিবেষ্টিত করে রয়েছে গ্যাসীয় পদার্থের সমাবেশ। স্থলভাগ থেকে যার উচ্চতা 500 কিলোমিটারের অধিক, গ্যাসীয় পদার্থের এবং আবরণীয় হলো বায়ুমণ্ডল। সূর্যের প্রখর তাপে স্থলভাগ দিনে দ্রুত উত্তপ্ত ও রাতে দ্রুত শীতল হয়। নিরিবিলি রাতের এই শীতল স্নিগ্ধ মন মাতানো পরিবেশটা দেখতে যেমন অপূর্ব লাগছে, ঠিক তেমনি অনুভবে যেন পরিবেশটি তৃপ্তিকর ঠেকেছে। আসমানে তারার যেন আজ মেলা বসিয়েছে। তারাদের ঝিলিকে খুটখুটে অন্ধকার উবে গিয়ে প্রকৃতি উজ্জ্বল হয়ে উঠেছে। যেন আজ রজনীর প্রকৃত চন্দ্রা বিলাসে মেতে উঠেছে। রুমের সাথে অ্যাডজাস্ট করা বড় বেলকুনিতে নগ্ন পায়ে দাঁড়িয়ে দূরের অন্তরিক্ষে গোলাকার থালার মতন চাঁদটা দেখছিল শেহজাদ। পরনে একটা ট্রাউজার, গায়ে কিচ্ছু না জড়ানো কারণে হাতের কবজি পর্যন্ত বুকের কাজটার সব লোম দৃশ্যমান। ঘাড় থেকে শুরু করে মাজা পর্যন্ত উন্মুক্ত পিঠে আতঙ্কিত আছে হিংস্র সিংহের মুখের এক বিশাল বিদঘুটে চ্যাটো। পিছন দিক থেকে তাকালে মনে হবে সেই হিংস্র জন্তুটা শিকারের জন্য হা করে আছে। ট্যাটু করা ভয়ঙ্কর জন্তুটার মাথায় সূক্ষ্ম গুটি গুটি অক্ষরে লেখা আছে বিএসকে, যা একেবারে কাছ থেকে পরখ করলেই দেখা যাবে। শেহজাদকে দেখেই বোঝা যাচ্ছে গভীর মনস্তাত্ত্বিক ভাবনা বিভৎসে। কিন্তু কোনো তিক্ত স্মৃতি স্মরণে আসতে শেহজাদ সেই প্রজ্বলিত চাঁদের পারে তাকে ফিরফিরাল। চাঁদ এত সুন্দর হওয়ার পরও চাঁদের গায়ে দাগ আছে। আমার চাঁদের গায়ে কোনো দাগ ছিল না, একেবারে নিখুঁত যাকে বলে।
কিন্তু একদিন আমার সামনে আমার চাঁদকে কেউ কলঙ্কিত করে চলে গেল, আর আমি থেকেও কিছু করতে পারলাম না। 8 বছর আগের পরিবারের ভাঙনের অতীতটা মনে পড়তে শেজাদের উপর ভর করলো একরস অস্থিরতায়। ওই জঘন্য ঘটনায় কে আসলে অপরাধী সেটা আজ অব্দি সকলের কাছে অজানা। আরিয়ান যথেষ্ট পরিমাণ ভালো এবং ভদ্র একটা ছেলে, সে কিভাবে এতটা খারাপ একটা কাজ করতে পারে? আর আরোরা কখনো এরকম নিকৃষ্ট চিন্তা ভাবনা করতে পারে না, এটা শেজাদের জানা। আরিয়ানের বাহ্যিক চরিত্র যাই হোক না কেন, বাড়ির গণ্ডিতে তার মতো ভালো ছেলে দুটো নেই। চৌধুরী পরিবারের সবচেয়ে ভদ্র শান্ত সন্তান হলো আরিয়ান। সে নিজেই এমন ভাবে উপস্থাপন করে নিজেকে যে কেউ তার ব্যাপারে আপোষ করার সুযোগ অবধি পাবে না। শেজাদের সামনে সে একজন বাধ্য ভাই, এমন কোনো আচরণ করবে না যাতে শেজাদের বিন্দু মাত্র সন্দেহ হয়। আরিয়ান একটা প্লে বয়, যার কাজ হলো জামা কাপড়ের মতো মেয়ে চেঞ্জ করা, কিন্তু তার এই মহৎ গুণ চৌধুরী পরিবারের সবার অজানা। শেজাদ এমন একজন মানুষ যার কাছে নিজের পরিবার অনেক মূল্যবান। গত কয়েক বছর বাড়িতে ঠিকভাবে আসা যাওয়া হয় না, ঠিকভাবে আসা যাওয়া না থাকায় তার কাছে বিস্তর ধারণা নেই আরিয়ানের ব্যাপারে। শেজাদ বাড়িতে আসার পর থেকে আরিয়ান বাড়ির চৌকাঠ অব্দি বেরোয়নি, সভ্য ছেলের মতো বাড়িতে সময় কাটাচ্ছে। তবে গত কয়েকদিনে শেজাদের খানিকটা খটকাই লেগেছে আরিয়ানের ব্যাপারে। যদিও শেজাদ এখনো কোনোরূপ পদক্ষেপ গ্রহণ করেনি, তবু এটা নিশ্চিত আরিয়ান এখন থেকে শেজাদের নজরবন্দি। শেজাদ যখন গভীর ভাবনায় বিভোর, তখন তার নৈকট্যে কাউকে অনুভব করতে ভ্রম থেকে বেরিয়ে এলো। শেজাদ গোড় লাগানো চোখে তাকিয়ে আছে সামনে থাকা মেয়েটির পানে। শাড়ি পরিহিতা আরোরা হাস্যজ্জ্বল মুখশ্রী নিয়ে কিঞ্চিত পরিমাণ দূরত্বে দাঁড়িয়ে আছে। ব্ল্যাক কালারের সিল্কের শাড়িটা মনে হয় এই অপরূপা অপ্সরার জন্যই বানানো হয়েছে। একেবারে যাকে বলে পারফেক্ট চাঁদের চন্দ্রা প্রভায় মেয়েটির সৌন্দর্য যেন আরো দ্বিগুণ তোড়ে বেড়ে গেছে। সহসা অরু দর্শনে আসতেই মনস্তাপ ভাবটা উবে গিয়ে শেজাদের মাঝে হরকল এক ভয়ঙ্কর পিপাসা, কামনা, বাসনা জেগে উঠল মনে। শেজাদ অস্পষ্ট স্বরে উচ্চারণ করল ইউনিভার্স। শেজাদের সম্বোধনে অরু অনুচ্চুক কণ্ঠে জবাব দেয় শেজাদ একটু এগিয়ে তাদের মধ্যকার দূরত্ব আরো কিঞ্চিত করল। এখন দুজনের মাঝে মাত্র কয়েক সেন্টিমিটারের ব্যবধান রয়েছে। একজনের শ্বাস প্রশ্বাসের শব্দ অন্যজন নিঃশব্দে শুনতে পারবে। শেজাদ আলতো করে আরোরার চিবুক ধরে লজ্জা মিশ্রিত মুখটা একটু উপরেই তুলল। অরু তাকালো শেজাদের মুখপানে, তারপর নিজের 2 হাত দিয়ে অরুর নরম গাল দুটি আঁকড়ে ধরে নিজের কপাল ঠেকায় অরুর কপালে। অতঃপর চোখ বুজে কিছুক্ষণ নিস্তব্ধতা কাটিয়ে শান্ত স্বরে বলে, ইউনিভার্স, আমার ভেতরে দহন যন্ত্রণা কি তুই অনুভব করতে পারছিস? ক্যান ইউ ফিল মাই পেইন? ভয়ঙ্কর ভাবে ফুসে ওঠা সমুদ্রের মধ্যিখানে তুই কিভাবে পারলি আমায় একা ছাড়তে? অরুর এমন মনে হচ্ছে শেজাদের বলা বাক্যটার পেছনে লুকিয়ে আছে এক আকাশ পরিমাণ দুঃখ, সমবেদনা, যন্ত্রণা। আগের ন্যায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে অরু নিভে যাওয়া গলায় বলল, হাত যদি ছেড়ে দিতাম তাহলে ফিরে কেন এলাম? ছাড়িনি বলেই তো আজ না ফিরে পারিনি। আজন্ম আজীবন আমি এই হাতটি ধরে বাঁচতে চাই, কিন্তু নিয়তি ভাগ্যের খেলা বোঝা দেয়। বাস্তবতা যে চায় না এই দুটি হাত এক হোক। ইউনিভার্স। হুট করে শেজাদ চোখ জোড়া ঝাপসা হয়ে এলো। সঙ্গে সঙ্গে শেজাদের শব্দের ভান্ডার শূন্য হয়ে এলো, বাকরুদ্ধ হয়ে পড়ল। কপাল কুচকে তাকিয়ে দেখলো উক্ত স্থানে আরোরার নামে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। শেজাদ শকড হলো। এটা ভেবে এতক্ষণ ধরে সে স্বপ্নে জগতে পাড়ি জমিয়েছিল, নিজের প্রতি চরম বিরক্ত এসে হানা দিয়েছে। কতটা স্বার্থপর হলে দিন রাত একটা মানুষ স্বপ্নে এসে জ্বালিয়ে যায়। মনে কি দয়া মানি? পরশ থেকে বঞ্চিত মনের ভেতরটা বজ্র জ্বলছে। এই প্রণয় যেন থামবার নয়। ভ্রমের জগতে ধরা দিলেও সে বাস্তবতায় ধরা ছোঁয়ার বাইরে। বড় বড় শ্বাস ফেলে শেজাদ আশপাশ অবলোকন করে এতক্ষণ যাবৎ ঘটনাগুলো মনে করে বিড়বিড়ালো। ইউ আর ওনলি মাইন অরোরা শিকদার। ধরণীতে সূচনা হয়েছে আরো একটি সোনালী সকালে। সূর্যের সোনালী রোদ্দুরে কাচের জানালা ফাঁক গুলিয়ে পুরো কক্ষে অবাধ্য বিচরণ করছে হিম শীতল পরিবেশ। ভোরের নরম রোদটায় গায়ে লাগতেই অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল মনে। ভোরের দিকটায় কুয়াশায় ভেজা পরিবেশটা জানান দিচ্ছে শীতকাল অতি নৈকট্যে। সেই 7 সকাল থেকে অরুর
আয়নার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছে। তার ছোট্ট মস্তিষ্কে ভাবনারা জিলাপির মতন প্যাঁচাতে প্যাঁচাতে দলায় পরিণত হয়েছে যে এখন মস্তিষ্ক খালি হয়ে পড়ে আছে। রুমের বেহাল দশা দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে কামড়ে প্রবল বেগে ঘূর্ণিঝড় বই গিয়েছিল। উইন্ডোতে টাঙানো পর্দাগুলো এখন অবহেলা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পুরো বিছানা জুড়ে কাপড়ের ছড়াছড়ি, যেন আজ এখানটায় কাপড়ের দোকান বসেছে। যিনি একটা মেয়ের সাথে কথা বলে হাসতে হাসতে রুমে ঢুকতেই কোনো বিদঘুটে ভূত দেখার মতন করে আটকে উঠলো। সঙ্গে সঙ্গে বুকে 2-3 বার থুতুও দিল। কামরায় পা রাখতে জিনিয়ার পাশের মেয়েটাও জিনিয়ার মতন একই কাজ করলো। 1 সেকেন্ডের জন্য ওরুকে কোনো ভয়ঙ্কর রাক্ষসী মনে হয়েছিল তাদের কাছে। ওরু এক ধরনের ভূতের মতন আয়নায় ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। আখিদয় পল্লব পর্যন্ত পড়ছে না, চোখের মনি এক জায়গাতে স্থির। এই মুহূর্তে ওরুকে ভূতের অংশ থেকে কোনো রকমে কম মনে হচ্ছে না। জিনিয়া কচ্ছপের গতিতে এগিয়ে আরোরার পাশে এসে দাঁড়ালো। আয়নায় একাধিক প্রতিবিম্ব ভেসে উঠতে চকিত পাশ ফিল রু। ভাবনার এমন যেন তার পাশে আশ্চর্যিত কোনো ভিনদেশি এলিয়েনের অস্তিত্ব দেখেছে। ওরু এভাবে আচমকা চমকে ওঠাতে দেখে জিনিয়ার কপালের মধ্যিখানে চওড়া ভাঁজ পড়ল। পুরো রুমে নজর বুলিয়ে বলে, সাত সকালে জঙ্গলির মতো ব্যবহার কেন করছিস? রুমের এই বেহাল দশা নিশ্চয়ই তুই করেছিস, তাই না? ভূতে ধরল নাকি? জিনিয়ার কথায় ওরু দীর্ঘশ্বাসে হতাশ ভাব অনুভব করলো। বুক ছিঁড়ে বেরিয়ে আসে হতাশার শ্বাস ঘন ঘন। চোখের পাপড়ি ফেল ইনোসেন্ট ফেস বানিয়ে ওরু জবাব দেয়, যিনি ব্লান্ডার করে ফেলেছি আমি। ইচ্ছে করছে এক্ষুনি মাটি ফাঁক করে ঢুকে যাই। ঢাকা থেকে লাগেজে করে কাপড়ের মধ্যে কোনোটার কামিজ এনেছি তো কোনোটার ওড়না আনিনি, আবার কোনোটার ওড়না এনেছি তো কোনোটার কামিজ জানি না। সবচেয়ে বড় কথা হলো আমি ফোনের চার্জার আনিনি। এবার কি হবে ওরু? তোর কলিজার চার্জার আনিসনি মানে? কলিজার কিডনি আনিসনি? চার্জ দিতে না পারলে তো কলিজা অর্থাৎ মোবাইল খাবার পাবে না। আর তোর কলিজা না খেলে তুই কি করে খাবি বলতো? অবাক হওয়ার ভান করে কথাটা বলে জিনিয়ার বিদ্রুপাত্মক কথার পাশে উরু কিরমিরিয়ে বলে, শয়তান মেয়ে, কোথায় আমাকে সান্ত্বনা দিবি তা না করে ঠাট্টা করছিস আমার সাথে। ওরু কথা শুনে জিনিয়া প্রশস্ত করে হাসতে হাসতে বলে, আচ্ছা বাদ দে, আরান ভাইয়া সবার জন্য ড্রেস পাঠিয়েছে, ওখান থেকে পরে নিস। হোদাই চিন্তা করা থেকে বিরত থাকো প্রিয়। শেষের কথাটা একটু বেশি হাই লেভেলের ভাবের সহিতই বলল জিনিয়ার এহেন কথা শ্রবণ করার পর উরু কপাল কুচকে কিছুক্ষণ তাকে বিড়বিড় করে বলল, ফাজিল। জিনিয়া নিজ চার্জারে ওরুর ফোনটা লাগাতে লাগাতে সিরিয়াস হয়ে বলল, কিছু তো একটা খাবলা আছে ওরু, তুই এভাবে জিনিস ছোড়াছুড়ি কেন করলি বলতো? কি হয়েছে সত্যি করে বল। জিনিয়ার কথা শুনে ওরু পুরো রুমে চোখ বুলালো, অতঃপর একটা দীর্ঘশ্বাস পেল। সত্যি জিনিয়ার কথা ঠিক। সজ্জিত রুমটা আর সজ্জিত নেই। রাগের তোপে ওরু ড্রেসিং টেবিলের উপরে থাকা সব পারফিউম ভেঙে দিয়েছে। উইন্ডোতে টাঙানো পর্দাগুলো টেনে ফেলে দিয়েছে। ফ্লোরে রুমের একটা জিনিসকেও ছাড় দেয়নি। যা পেরেছে সব ভেঙেছে। রুমটাকে এখন একটা লাকড়ির ঘর বানিয়েছে। ওরু চরম বিরক্ত বোধ অনুভব করলো। এটা একটা অত্যন্ত খারাপ বদ অভ্যাস। অতিরিক্ত রেগে গেলে হুশ জ্ঞান হারিয়ে বসে। এসব দেখে ওরু এখন মনে মনে ভাবছে, কে জানি আম্মু ছোট মা এসব দেখলে কি বলে। প্রথম দিনেই এসে ঝামেলাটা হলো অসহ্য। জিনিয়া তার করা প্রশ্নের উত্তর না পেয়ে অধৈর্যের ন্যায় ফের শুধায়, হোয়াট হ্যাপেন্ড ওরু? এত কি ভাবছিস? কিছু না। ছোট্ট বাক্য জবাবটা দিয়ে ওরু বেডে এলোমেলো হয়ে পড়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে আরম্ভ করলো। প্রশ্নগুলো ওরুকে এভাবে এড়িয়ে যেতে দেখে জিনিয়া ওরুর চলন্ত হাত খপ করে ধরে বলে, কি হয়েছে সত্যি করে বল। নিশ্চয় ভার্সিটিতে আবার সমস্যা হয়েছে, তাই না? ওরু জিনিয়ার হাত ছাড়িয়ে পুনরায় কাপড় ভাঁজ করতে করতে বলে, শুধু বড় নয়, বিশাল বড় সমস্যা হয়েছে। কি হয়েছে? স্টেরো কেমিস্ট্রি এক্সামের দিন আমার ফাইলে আনসার শিট গুলো নাজিকার অর্ডারে রাহাত ঢুকিয়েছিল। ওরুর কথা শুনে জিনিয়া বিস্ফোরিত নয়নে তাকালো। জিনিয়াকে এভাবে তাকাতে দেখে ওরু ভাবমূর্তি কোনো রূপ পরিবর্তন হলো না। সে আগে থেকেই জানতো। এই কথা শুনে জিনিয়া ভীষণভাবে চমকাবে। ওরু ফের সুবিন্যস্ত বাক্যে বলতে লাগলো, কাহিনী শুধু এটুকুতেই থেমে থাকেনি। কাল ভার্সিটিতে নাকি একটা গুজব ছড়িয়েছে যে নাজিকা আর রাহাত অবৈধ সম্পর্কে জড়িয়েছে। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। অবুঝ দৃষ্টিতে তাকালো, অতঃপর সন্ধির কঞ্চে সুত হলো, সবই বুঝলাম, কিন্তু তবুও একটা কথা বুঝলাম না,
তুই এত রেগে গেলি নিশ্চয়ই নাজিকার এমন ব্যবহারে, তাই না? নাকি ওর মধ্যেও ঘাবলা আছে? জিনিয়ার করা প্রশ্নের পাশে অরু জিনিয়ার দিকে তাকে রহস্যময় হেসে বলে, তোর বেশি বোঝা লাগবে না, শুধু এটুকু বুঝে রাখ, সামনের সোমবারে ক্যাম্পাস আরও একবার রণক্ষেত্রে পরিণত হবে, আর সেই রণক্ষেত্র তৈরি করব স্বয়ং আমি, আরোরা শিকদার। বিয়ের আগে শিকদার বাড়িতে উপচে পড়ছে মেহমান পিঁপড়ার দলের মতো সারিবদ্ধভাবে একের পর এক আত্মীয় স্বজনদের আগমন হচ্ছে। শিকদার বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা, তোড়জোড় তো হবেই। এমন মন মাতানো পরিবেশ দেখে আনিসা ক্ষণে ক্ষণে হাসছে। হাসার কারণে মেয়েটার রক্ত জবার মতো গাল দুটি ফুলে ফেপে উঠেছে। আরানকে বিয়ে করতে পারা যেন তার কাছে চাঁদ হাতে পাওয়ার মতন। সেই আনন্দে সে কই রাখবে। আনিসাকে একটা ব্লু কালারের শাড়ি আর একটা জুয়েলারি সেট দিয়ে সাজানো হয়েছে। সাজানোর কাজটা অরু করেছে, কারণ অরু সাজানোর ব্যাপারে বেশ এক্সপার্ট। একই ডিজাইনের কপালে টিকলি, গলায় চেন, পাথরের নেকলেস, কানে বড় বড় দুল আর হাত ভর্তি ভাঁজ করা চুড়ি পরেছে। কপালের মধ্যখানে একটা নীল টিপও পরিধান করেছে। আনিসাকে এখন একটা সাক্ষাৎ নীলপরি মনে হচ্ছে। আজ মির্জা পরিবার আসছে শিকদার বাড়িতে। আনিসা আর আরানের আংটি বদলে জামশেদ শিকদার গতকাল পছন্দ করে একটা এক্সপেন্সিভ ডায়মন্ডের রিং নিয়ে এসেছে আরানের জন্য। আনিসার সাথে ম্যাচিং করে অরুরাও নীল ড্রেস পরিধান করেছে। বাড়ির গৃহিণীরাও ব্যস্ত হয়ে পড়েছে খাবার দাবার আয়োজন করতে। মির্জা পরিবার এই এলো বলে ঋদিব্যার আসতে বেশ অসুবিধাই হয়েছে তাদের। মেয়েটা দক্ষতার সাথে একাধারে সবকিছু সামলে যাচ্ছে। ছোট্ট জাইমাকে সামলানোর দায়িত্ব পুষ্পিতার ঘাড়ে পড়েছে। সেই কখন থেকে এটা ওটা জিজ্ঞেস করে কান খাচ্ছে পুষ্পিতার। সে এখন ঠের বুঝতে পারছে তাকে সামলাতে তার মায়ের কত কষ্ট হয়। অরু আনিসার মুখের উপর মিনি ফ্যান ধরে দাঁড়িয়েছিল যাতে মেকআপ নষ্ট না হয়। এমত অবস্থায় কোনো গমগমে আওয়াজ পেয়ে সবার মন বিষ্ট হলো। এমন আওয়াজ শুনে কারো আর বুঝতে বাকি নেই এটা পুষ্পিতার হাঁটার আওয়াজ। মেয়েটার লাফিয়ে লাফিয়ে হাঁটার অভ্যাসটা হার গেল না। পুষ্পিতার কামরা প্রবেশ করে কোনো দিকে না আছে, সোজা আনিসার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, নিশা আপু, ভাইয়ারা চলে এসেছে। জানো, ভাইয়ার সাথে একটা মেয়েও এসেছে। সে একদম জিনিপুর মতো দেখতে। পুষ্পিতার বর্ণনা শুনে আনিসা বুঝলো হয়তো আরায়া এসেছে, যে সম্পর্কে আরানের বোন। এমন সময় দরজায় কর্নার আর আওয়াজ পেতে সবাই দৃষ্টি বদলিয়ে দরজার পানে চাইলো। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। দেখে বোঝা যাচ্ছে বয়স হয়তো 18 হবে। মেয়েটির পরনে ব্লু কালারের একটা কুর্তি, ডিজাইনের ড্রেস, কাঁধের নিচ পর্যন্ত স্ট্রেট করা চুল। বেশ সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। হাতে একটা স্মার্ট ওয়াচ পরিধান করেছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সবার দৃষ্টি আকর্ষণ করে শুধল, আমি কি ভিতরে আসতে পারি? আরায়াকে দেখা মাত্র আনিসা বসা থেকে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে এগোতে ব্যস্ত কণ্ঠে বলে, আরায়া, ভেতরে আসার জন্য আবার পারমিশন লাগে নাকি? এসো। আনন্দে আত্মহারা আনিসা আরায়ার হাত ধরে টেনে এনে কামরার ভিতর ঢুকলো। আরায়া ভিতরে আসা মাত্র অরু হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো আরায়া? ভালো আছি। আর ওরা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। হাসি মুখে আনিসা থুতনি ধরে আরায়া বলে, মাশাআল্লাহ ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে। কোন পার্লার থেকে সেজেছো? কোনো পার্লার থেকে সাজিনি, এই যে মেকআপ আর্টিস্ট আরোরা শিকদার সাজিয়েছে। অরুর দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করে কথাটা বলে আনিসা। আরায়া অবাক হলো, বলল, সত্যি আরোরা, তুমি সাজিয়েছো? তুমি তো দেখছি এইসব মেকআপের ব্যাপারে বেশ এক্সপার্ট। আরায়ার কথার প্রত্যুত্তরে অরু কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। নিজ মুখের অভিব্যক্তি শান্ত রেখে কেবল হেসে তারিফ গ্রহণ করলো। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। আরান আর আনিসার আংটি বদলের দুজনকে একটি সোফায় পাশাপাশি বসানো হয়েছে। এখন প্রিরায় আনিসার মরিমরি অবস্থা, নীরব চাউনিতে সমস্ত কিছু অবলোকন করছে মাত্র। তবে এতে আরানের কোনো হেলদো নেই। তার মুখমণ্ডল পরক করলে বোঝা যাচ্ছে খুশির জোয়ার উপচে পড়ছে তার জীবনে। সবাই যথাযথভাবে কাঙ্ক্ষিত কাজ করার উদ্দেশ্যে বসার ঘরে উপস্থিত হলো সবাই। পুরো বাড়িতে মেহমান খিচখিচ করছে। সে কখন থেকে অরু ভিড় ঠেলে একটু আনিসার কাছাকাছি যাওয়ার প্রয়াসে, কিন্তু কিছুতেই তার ঠাঁই হচ্ছে না উত্তর স্থানে। সমস্ত জায়গায় মুরব্বীরাই দখল করে বসে আছে। নিরুপায় অরু করিডোর থেকে দেখছে তার
বোনের আংটি বদল। জামশেদ শিকদারের মুখ ভঙ্গিমা অত্যন্ত স্বাভাবিক। তাকে দেখে বোঝা যাচ্ছে সে আদৌ বিয়েটাতে খুশি তো নাকি মিথ্যা খুশির ভান ধরেছে। আরান চোখ সরু করে চালে জামশেদ শিকদারের পানে, যে এখন নিরপেক্ষ দলের দর্শকের ভূমিকায় পালন করছে। জামশেদ শিকদারের সাথে চোখাচোখি হলো তার, তবুও তার দৃষ্টি স্বাভাবিক। সাপ বেজির মতো যেন এক অদৃশ্য লড়াই সারাক্ষণ মেতে থাকে এই দুই প্রান্তের দুটি মানুষ। আরান সর্বপ্রথম আনিসাকে আন্টি পরিয়ে দিল। তার যেন খুশির ভাত মানছে না, ক্ষণে ক্ষণে মুচকি মুচকি হাসছে। ছেলেটা যা আনিসার নজরে পড়ে নিল, নীল রঙের পাঞ্জাবির হাতগুলো পুনর একটু নিচ অবধি ঘুচানো, পাঞ্জাবির ওপরে একটি বোতাম খুলে রাখা, উন্মুক্ত বুকের লোমগুলি স্পষ্ট। এতেই যেন সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে এই শ্যাম বর্ণের পুরুষের। আর চোখে আনিসা বার কয়েক তাকিয়ে আরনের পানে, এতেই যেন তার দিশেহারা অবস্থা, যেন কয়েক সেকেন্ডের জন্য হার্টবিটটি মিস করে হৃদয়টা অক্ষম পড়েছিল। পাশাপাশি বসাতে হাত পা কেমন যেন মৃগী রোগীর মতো কাঁপছে।